মানে আওয়ামী লীগ ব্যর্থ, আওয়ামী লীগ খারাপ, কিন্তু বিএনপি কোন দিকটা ভালো সেইটা আমরা যদি একটু বুঝতে পারতাম, বা বিএনপির মধ্যে ভালোর কোনো লক্ষণ একটু আসতে চাই। বেসের রুমিন ফারহানা, আপনি জানেন যে ফ্রন্টকেই কার্যকর দেখতে চান খালেদা জিয়া, এটা এক ধরনের বিশ্লেষণী কথা। বিএনপির সেখানে রাজনীতিতে আসতে হলে তো ডিফারেন্ট কোনো কিছু নিয়ে আসতে হবে, জনগণকে আস্থা নিতে হবে, সেটি আসলে অনেকখানি পেরেছে কিনা? এ তো বেঁচে থাকা, সরকারের কাছে অর্থনীতি আগে হতে পারে, সরকারের কাছে জীবিকা আগে হতে পারে, কিন্তু মানুষের কাছে তো জীবন আগে। এই অল্প কয়েকটা দিন, অল্প কয়েকটা মাস যদি সরকার সাধারণ মানুষের হাতে, প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ, সাহায্য, খাদ্য, এই সাহায্যগুলো তারা যদি পৌঁছে দিতে পারতো, তাহলে কিন্তু জীবন আর জীবিকাকে আজকে কৃত্রিম ভাবে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন ছিল না। ঐক্যফ্রন্টের ব্যাপারে আপনারা 4000 মানুষের মতামত নিয়েছেন। তারা কোন শ্রেণী, পেশার বা কিসের সঙ্গে যুক্ত আমি ঠিক জানি না। তো যেটাই হোক, আমি ধরে নিচ্ছি তারা আপামর জনসাধারণের মতই আপনারা নিয়েছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন। আমরা শুধু এটুকুই বলতে চাই, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বৃহৎ রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সবসময় নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, তাদের মানুষের স্বার্থে তারা কিন্তু ঐক্য তৈরি করে। সমমনা দলগুলোর সঙ্গে সবসময় ঐক্য হয়ে এসছে। আমরা মহাজোট দেখেছি, সেই মহাজোট থেকে এখন আবার বিরোধী দল তৈরি হতে দেখেছি গৃহপালিত, সেখান থেকে আবার আমরা দেখেছি 14 দলের নানান সময় নানান রকম অভাব অভিযোগ সরকারি দলের প্রতি। অনেক সময় আমরা দেখেছি মহাজোটে জাতীয় পার্টি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তাদের ঘাড়ে ভর করে বারবার সরকার ক্ষমতা এসছে, আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কিন্তু তাদের যোগ্য মূল্যায়ন হয়নি। অর্থাৎ এই যে জোট বা দল, এই জোট তৈরি গঠন কিন্তু বাংলাদেশে নতুন কিছু নয়। তারই ধারাবাহিকতায় বিএনপি যখন ঐক্যফ্রন্ট গঠন করে এবং তার কলবরটি আরেকটু বৃহৎ পরিসরের দিকে নিয়ে যায়, 20 দলীয় জোট একদিকে, সাথে ঐক্যফ্রন্ট গঠন করে, সেখানে তো আমি আসলে দোষের কিছু দেখছি না। এবং ঐক্য ধরে রাখবার ব্যাপারে আমাদের চেয়ারপারসনের নিশ্চয়ই আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। তিনি একসাথে 20 দলের যেমন নেত্রী, তিনি একই সঙ্গে কিন্তু ঐক্যফ্রন্টের নেত্রী। তো সুতরাং ঐক্যফ্রন্ট ধরবার ব্যাপারে, ঐক্যফ্রন্টের ঐক্য অটুট রাখবার ব্যাপারে তার চেষ্টা থাকবে, তার ইচ্ছা থাকবে, এবং সেই ইচ্ছাটি তিনি ব্যক্ত করেছেন। এখানে তো আমি দোষের কিছু দেখি না। না, দোষের কিছু নাই। একটা পরিসংখ্যান, আপনি তো নিশ্চয়ই আর্টিকেল 19 এর কথা আমরা সবাই জানি। আর্টিকেল 19 এর রিপোর্ট বলছে যে 2018 সালে 71 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে লিখবার জন্য কিংবা এমন কিছু তথ্য প্রকাশ করবার জন্য যেটা সরকারের মনোভূত হয়নি। 2019 সালে হয়েছে 63টি এবং 2020 সালের এপ্রিল, এর মধ্যে অলরেডি 45টি মামলা হয়ে গেছে। আপনি নিজে অসংখ্য সাংবাদিকের নাম বলেছেন, আজকে সৌরভ ভাইয়ের কলামটা আমারও পড়বার সুযোগ হয়েছে। মফস্বলের সাংবাদিকরা যে কি অবস্থায় কাজ করছেন, কি চাপের মুখে কাজ করছেন, একদিকে রাজনৈতিক দলের চাপ, একদিকে রাজনীতিবিদদের চাপ, আরেকদিকে সরকার দলের চাপ, আরেকদিকে প্রশাসনের চাপ, পুলিশের চাপ, মানে একটা চাপ রক্ষা করতে গেলে আরেকটা চাপ, দুধারী তলোয়ারের মধ্যে দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। এবং তার মধ্যে থেকে যেটুকু রিপোর্ট তারা সংগ্রহ করতে পারেন, সেটার জন্য তাদেরকে মামলা খেতে হচ্ছে। আপনি ঠিক মিজান বলে যেই সাংবাদিকের নামটি উচ্চারণ করছিলেন, তার নামটিকে ঘিরে আজকের এই আর্টিকেল উনি লিখেছেন। সেখানে তাকে গত 7 বছরে 7টি মামলা, অর্থাৎ প্রতি বছর একটি করে মামলা খেতে হয়েছে, এবং লাস্টে তার বিরুদ্ধে 6টা মামলাতে তিনি খালাস পেয়েছেন। লাস্টের যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেটা 302 ধারা, মানে হত্যা মামলা। তো সুতরাং যেভাবে সম্ভব সাংবাদিকদের কণ্ঠ রোধ করবার চেষ্টা, যেমন শুধু সাংবাদিক না, খালেদ মহিউদ্দিন, আপনি শুনলে অবাক হবেন বা আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জানেন যে বিএসএমএমইউ তে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ডাক্তার এবং নার্সরা যেন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেন। আমি শুধু দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাই, যে পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয় না? 2, পৃথিবীতে এমন কোন দেশ কি আছে যেখানে ডাক্তার নার্সরা সাংবাদিকদের সাথে কথা বলে ডেডিকেটেড পারসন ছাড়া? দেখুন, আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, পৃথিবীতে এমন কোন দোষ কি আছে যেখানে কার্টুন ছাপানোর জন্য কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা হয়? এমন কোন দেশ কি আছে? এমন কোন দেশ, আমি একটু শেষ করি, এমন কোন দেশ কি আছে যেখানে সরকারের এবং এমন একটি ভেগ আইন তৈরি করা হয় যে আইনের মধ্যে যে কোনো বিষয়কে ঢুকিয়ে আপনি মামলা করতে পারেন? এমন আইন তৈরি করা হয় যেখানে
একেবারে বেশিরভাগ ধারায় অজামিনযোগ্য হয়, 43টি ধারায় দেখা যায় অজামিনযোগ্য, এবং যেখানে সাজার মেয়াদ 14 বছর থেকে শুরু করে আরো বেশি উপরে হয়। অর্থাৎ এত কঠিন আইন মত প্রকাশের বিরুদ্ধে, আপনারাই তো এই আইনের বিরুদ্ধে লিখেছেন, আপনারাই আইনের বিরুদ্ধে বলছেন। এখন যখন আপনারা যদি এই আইনের পক্ষে বলা শুরু করেন, তখন তো আর আসলে আমাদের আমি আইনের পক্ষে বলছি না বেশা ফারহানা, আপনি দেশের অবস্থাটা আপনি বুঝতে চেষ্টা করেন। এরকম আইন থাকা সত্ত্বেও বাংলাদেশে স্বাধীনভাবে সমর্থন বের হচ্ছে, বিএনপির মুখপাত্র দিনকাল বাইর হচ্ছে, সংগ্রাম বাইর হচ্ছে, নয়া দিগন্ত বাইর হচ্ছে, কিন্তু আপনি সংখ্যা দিয়ে বা দুই একটি নাম দিয়ে তো আসলে আপনি গণমাধ্যমের স্বাধীনতা বোঝাতে পারবেন না। এখানে কোয়ালিটি আপনার অনুষ্ঠানে, আমি যদি ভুল না করি, ডয়েশে ভেলে আপনার অনুষ্ঠানে এসেই আমাদের প্রথিতযশা সম্পাদক ডেইলি স্টারের বলেছিলেন, যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। আপনি হেঁটে হেঁটে ওনার যেই সেটা ক্রিকেট খেলারও বলেন, যেমন খেলতে চাই তেমন খেলতে পারি না, স্টিল হি ইজ প্লেইং। শুনুন, ক্রিকেট খেলা যেমন খেলতে চান খেলতে পারেন না, সেটা তার নিজের ব্যক্তিগত চয়েস, কিন্তু লিখতে চান কিন্তু লিখতে পারেন না, সেটা তো রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে হয়। করতেছেন কেন এটা? আইনের চোখ রাঙানোতে হয়, করতেছেন কেন? তাহলে তো ভারী মুশকিল। এবং দেখুন, আপনি যখন একটি অমানবিক রাষ্ট্রে বাস করবেন, তখন এই ধরনের অমানবিক বিভিন্ন আচরণের শিকার আপনাকে হতে হবে, এবং ধীরে ধীরে এক ধরনের অভ্যস্ততা আমাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। না হলে একটি হাসপাতাল, এবং one of the most expensive hospitals, private hospitals in বাংলাদেশ, যেখানে অতি ধনবান ব্যক্তিরা সাধ্যের অতিরিক্ত ব্যয় করে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেখানে আপনি একটা সাধারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখবেন না। আপনি সেখানে রোগী ভর্তি করছেন, আপনি নিশুন যখন বস্তির পর বস্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় প্রকল্প তৈরির নামে, যখন আমরা দেখি যে এই ধরনের, না আমি সেটা বলছি না, কিন্তু আপনি কি চান বস্তি আগুনে জ্বালিয়ে দেওয়া হোক? আমি জানি না, এটা কি বস্তি উঠানোর কায়দা? আমি জানি না। আপনি যখন দেখবেন, আমার চাওয়া নিয়ে প্রশ্ন হচ্ছে যে রাস্তায় আমার চাওয়া নিয়েও প্রশ্ন হচ্ছে না, আমি বাস্তবতাগুলো বলছি। যখন বস্তির পর বস্তি জ্বালিয়ে দেওয়া হয়, যখন ফুটপাত গুলোকে মানে হকার মুক্ত করবার জন্য তাদেরকে যে কোনো উপায় হোক রাস্তা থেকে আরেকটা বিকল্প ব্যবস্থা না করে তুলে দেওয়া হয়, ছিল যে একটা অমানবিক সরকারের সময় এরকম একটি অমানবিক হাসপাতালে দেখা যাওয়ার কথা, সেই জন্য অনেক টাকা দিয়েও সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আপনি কি সাজেস্ট করছেন যে ইউনাইটেড স্কয়ার অ্যাপেলের মতো হাসপাতালগুলিকেও সরকার এক ধরনের সরকারের নিজস্ব পরিচালনা পর্ষদ থাক, সরকার এক ধরনের মনিটরিং করুক, সরকার সেটিকে পরিচালনা, মানে আপনি কি সেটি চাইতেছেন? আমি চাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থা সার্বিক উন্নতির ব্যাপারে সরকার নজর দেয়। সেখানে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল, সব রকম হাসপাতালে যেন মানুষ তার স্বাভাবিক সুস্থ চিকিৎসা সেবা যেটা বলে সেটা পায়, সেই ব্যবস্থা সরকার করবে। সরকারের এরকম একটা মনিটরিং থাকলে কি বিএনপির নেত্রী খালেদা জিয়া সেখানে চিকিৎসা নিতেন? মানে যে প্রশ্নটি আসলে সুপারভাইজার করছিলেন, বাংলাদেশের সাধারণ মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার স্বাস্থ্য খাতে 67%, যে কারণে প্রতি বছর 66 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায় শুধুমাত্র স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে। সেই দিকে সরকারের নজর দেওয়া উচিত। আমাদের জিডিপির মাত্র 0.89% আমরা স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখি। এই বরাদ্দটা বাড়ানো উচিত। মানুষ 100 টাকা রোজগার করে তার 67 টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করে। যে মানুষের বেশি রুমিন ফারহানা, মানুষ 100 টাকা রোজগার করলে তার 67 টাকা টোটাল মানুষের ব্যক্তি খাতে 67% না, আমি বলছি স্বাস্থ্য খাতে যে ব্যয় হয় তার 67% হচ্ছে মানুষের পকেট থেকে আসে, মানুষের পকেট থেকে আসে, আর 23% হচ্ছে সরকারের পকেট থেকে যায়। বাকি যে অংশ সেটা হচ্ছে প্রাইভেট যে এনজিও গুলো আছে তারা দেয়। আমি আপনার অঙ্কটা মিলিয়ে দিতে পেরেছি আশা করি। এবং আপনি যে দীর্ঘ সময় সুভাষ সিংহ রায়কে দিয়েছেন, তারকে যেই নিরবচ্ছিন্ন ভাবে কথা বলতে দিয়েছেন, আপনি আবার দেখেন অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে কি আপা, এবং প্রতিটি আপা ইউটিউবে থাকবে, আবার দেখেন আপনি ইন্টারফেয়ার করেছেন, সেটা যদি আপনি না করতেন তাহলে আমি আমার বক্তব্যটি মানুষের কাছে আরো স্পষ্ট ভাবে দিতে পারতাম। আবারই অপরিকল্পিত ভাবে তো তার পরিণতি কি দাঁড়াবে বলা মুশকিল, এবং এই সব কিছুর উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ রাজনীতি কি হবে। কারণ আগে তো বেঁচে থাকা, সরকারের কাছে অর্থনীতি আগে হতে পারে, সরকারের কাছে জীবিকা আগে হতে পারে, কিন্তু মানুষের কাছে তো জীবন আগে। সুতরাং জীবন বাঁচলে না জীবিকা। যদি সরকার বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ
পরামর্শ করে, স্বাস্থ্য কর্মীদের সাথে পরামর্শ করে, বায়োলজিস্টদের সঙ্গে পরামর্শ করে ছুটি তুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাহলে ভালো হতো। আপনি জানেন যে আর কতদিন থাকা উচিত ছিল লকডাউন? শর্ত দেয়া হচ্ছে। দেখুন আমি তো বলবার বিষয়, আমি তো অথরিটি না, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু হু যে গাইডলাইনটা দিয়েছে সেখানে 6টি শর্তের কথা বলা আছে। সেই 6টি শর্ত পূরণ কতটুকু সরকার করেছে সেটা আপনিও যেমন জানেন, আমিও ভালো জানি। তো সুতরাং এই বিষয়গুলোর দিকে নজর যদি দিত সরকার এবং এই বিষয়গুলোর উপর নজর দিয়ে যদি সিদ্ধান্ত দিত তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আমি বেরিসা ফারহানার সাথে একমত। অল্প কয়েকটি দিন, আমি একটা লাইনে শেষ করছি জনাব খালেদ মহিউদ্দিন, এই অল্প কয়েকটা দিন, অল্প কয়েকটা মাস যদি সরকার সাধারণ মানুষের হাতে, প্রান্তিক মানুষের হাতে নগদ অর্থ, সাহায্য, খাদ্য, এই সাহায্যগুলো তারা যদি পৌঁছে দিতে পারতো তাহলে কিন্তু জীবন আর জীবিকাকে আজকে কৃত্রিম ভাবে মুখামুখি দাঁড় করানো কোনো প্রয়োজন ছিল না। এটা দাঁড় করানো হয়েছে শুধু সরকারের নিজের এবং সাধারণ মানুষের জীবনকে